আজকে আমাদের একটু পিছনের দিক থেকে আরম্ভ করতে হবে, কারণ দুই একজন নতুন স্টুডেন্ট আছে, তাদের বোঝার সুবিধার জন্য আমরা কিছু পিছনের কিছু আলোচনা করব। পিছনের আলোচনা বলতে যে আমরা তো আজকে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে মেটেরিয়ামেডিকার একটা ওষুধের পেন পিকচার। তা আমরা আজকে আলোচনা করব কার্বোভেজ নিয়ে। কার্বোভেজের পেন পিকচার নিয়ে আলোচনা করব, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কার্বোভেজটা তার ড্রাগের উৎসটা কি, সোর্স অফ ড্রাগটা কি। তা আমরা ফার্মেসিতে পড়েছি যে হোমিওপ্যাথিক ওষুধের 6টা সোর্স আছে। একটা হচ্ছে ভেজিটেবল কিংডম, একটা হচ্ছে মিনারেল কিংডম, একটা হচ্ছে নো সোর্স, তারপরে একটা হচ্ছে অ্যানিমেল কিংডমস, সার্কোট, ইম্পোর্টেবিলিয়া। এই হচ্ছে 6টা সোর্স। তা আমাদের একটু বুঝিয়ে বলতে হবে যে ভেজিটেবল কিংডম হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছরা, শেকড় বাকড়, গাছের ছাল, মূল, তারপরে পাতা, ফল, ফলের বীজ, এই সমস্ত থেকে যে ওষুধটা হয় সেগুলোকে বলা হয় ভেজিটেবল কিংডম। আর খনি থেকে যে উৎপন্ন যে সমস্ত জিনিস দিয়ে আমাদের যে ওষুধ তৈরি করা হয় সেটা খনিজ পদার্থ দিয়ে, সেটা হচ্ছে মিনারেল কিংডম। আবার পাশাপাশি আমরা বিভিন্ন জন্তু জানোয়ারের বিভিন্ন রকম অংশ নিয়ে আমরা ওষুধ তৈরি করি। হ্যাঁ, যেমন ষাঁড়ের চামড়া পুড়িয়ে সেখান থেকে যে ওষুধ তৈরি করা হয় তাকে বলা হয় পাইরোজেনিয়াম। আচ্ছা, এরকম তারপরে মৌমাছি থেকে যে ওষুধ তৈরি করা হয় তার নাম হচ্ছে অ্যাপিসমেল। তারপরে কতদিন আমরা ক্লাস করলাম যে ক্যান্থারিস তৈরি হয়, একটা স্প্যানিশ মানে মাছি থেকে তৈরি করা হয়। এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে ওষুধ তৈরি করা হয়। তারপরে হচ্ছে নো সোর্সটা একটু জানা দরকার। আপনারা অনেকেই যারা হোমিওপ্যাথি সম্বন্ধে এই প্রথম আসছেন তারা অবাক হয়ে যাবেন যে বিভিন্ন রকম রোগের রোগ বীজ থেকে ওষুধ তৈরি করা হয়। যেমন আপনার খোসপাসলার পুষ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম আছে সরিনাম। তারপরে গনোরিয়া রোগের মানে যে এফেক্টেড পার্ট থেকে যে পুষ উৎপন্ন হয় সেই পুষ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে মেডোরিনাম। আর সিফিলিস রোগের ঠিক যে বিষাক্ত যে রস বা পুষ যাই বলি না কেন সেখান থেকে যে ওষুধ তৈরি করা হয় তার নাম হচ্ছে সিফিলিনাম। তা আমাদের আজকের যে ওষুধটা সেটা হচ্ছে কার্বোভেজ। এটা হচ্ছে ভেজিটেবল কিংডমের ওষুধ। এই ওষুধটা তৈরি করা হয় ভেজিটেবল চারকোল থেকে, অর্থাৎ যেটাকে বলা হয় কাঠকয়লা, সেই কাঠকয়লাকে থেকে এই ওষুধটা তৈরি করা হয়। এর লক্ষণ হচ্ছে পেন আর টেরিবল। তার মানে প্রাথমিক যে লক্ষণগুলো, যেটা আমাদের চরিত্রগত লক্ষণ যেগুলো, সেগুলো হচ্ছে পেন আর টেরিবল। তা আমরা তার আগে কিছু চরিত্রগত লক্ষণটা বলে নিই। সেটা হচ্ছে অতিরিক্ত রক্তস্রাবের জন্য জীবনী শক্তি দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কার্বোভেজ দিই। দাঁতের গোড়া আলগা হয়ে যায়, অল্পেতে রক্ত পড়ে, এগুলো হচ্ছে চরিত্রগত লক্ষণ। সেক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। যে খাবার খেতে রোগ বৃদ্ধি হয় সেই খাবারই সে খেতে চায়। অনেক সময় দেখা যায় যে অনেক খাবার আছে, এক একজনে এক এক রকম। কারো ডিম খেলে তার রোগ বৃদ্ধি হয়, কারো হয়তো মাংস খাওয়ার পরে তার রোগ বৃদ্ধি হয়। এই যে খাবার খেলে তার রোগটা বৃদ্ধি হয়
সেই খাবারটা সে বেশি পছন্দ করে, সেই খাবারটা সে বেশি খেতে চায়। তা যে খাবার খেলে তার রোগ বৃদ্ধি হয়, সেই খাবারটা খাওয়ার তার প্রবণতাটা বেশি, সেটাই সে খেতে চায়। আর হচ্ছে আর একটা প্রমিনেন্ট লক্ষণ, সেটা হচ্ছে এক্সেসিভ ফ্ল্যাটুলেন্স। পেটে প্রচন্ড বায়ু জন্মে, অর্থাৎ পেটের মধ্যে গ্যাস হয়। আর এই গ্যাস হলে যদি ঢেকুর তুলে, রিলিভ বাই ইরাকটেশন, ঢেকুর তুলে তার সেই মানে গ্যাসটার কষ্টটা একটু কম মনে হয়। অর্থাৎ ফ্ল্যাটুলেন্স রিলিভ বাই ইরাকটেশন, মানে ঢেকুর তুলে তো উপশম হয়। আর তার ব্লাড সার্কুলেশনে একটা বাধা সৃষ্টি হয়, রক্ত চলাচলে একটা বাধা থাকে। স্কিনটা একটা নীল রঙের ধারণ করে, স্কিনটা নীল রঙের। আচ্ছা, নীল রং হয় কেন? আমরা জানি আমাদের যে ব্লাড সার্কুলেশনটা হয়, ধমনী দিয়ে যে রক্তটা বেরোয় সেটা হচ্ছে লাল, ব্রাইট রেডের থাকে, উজ্জ্বল লাল রঙের। আর যে রক্তটা ভেন দিয়ে প্রবাহিত হয় সেই রক্তটা নীল রঙের থাকে। তা যাই হোক, যে কারণে হোক না কেন, কার্বোভেজের রোগী তার কিন্তু মানে স্কিনটা হবে নীল রঙের। আচ্ছা, আর একটা প্রমিনেন্ট লক্ষণ, সেটা হচ্ছে কোলাপস স্টেজ। কোলাপস বলতে ঠান্ডা হয়ে যাওয়ার একটা স্টেজ থাকে, কোলাপস স্টেজ। সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করতে পারি। আর কার্বোভেজের যে স্টুলটা, যে মল, সেটা হচ্ছে একটা পিকুলারিটি রয়েছে, সেটা হচ্ছে পুচিগন্ধময়, বিশ্রী রকম গন্ধ। এবং সে সঙ্গে সেই পায়খানা করার পর তার একটা বার্নিং সেন্সেশন হয়, অর্থাৎ জ্বালা থাকে। আর কি, লুজ মোশন হলেও অনেকে দেখা যায় পাতলা পায়খানা হচ্ছে। পাতলা পায়খানা হলেও অনেক সময় পেট ফাঁপাটা রিলিফ হয় অনেক জায়গায়, আমরা সেটাই হওয়ার কথাও স্বাভাবিক। কিন্তু কার্বোভেজের বৈশিষ্ট্য হচ্ছে লুজ মোশনে পেট ফাঁপাটা কমে না, থাকে। তার লুজ মোশন হয়ে গেলেও পেট ফাঁপটা থাকে। আর একটা হচ্ছে তার মেমোরিটা আমরা অ্যানাকারিয়ামে দেখেছি, মেমোরি লস অফ মেমোরি আছে। আর কার্বোভেজের মেমোরি হচ্ছে সাডেন লস অফ মেমোরি, হঠাৎ করে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে বা স্মৃতিশক্তি আর থাকে না। আর কার্বোভেজের চেহারাটা কেমন হবে? কার্বোভেজের রোগী হবে মোটা সোটা, কিন্তু খুব অলস, আইডেল, খুব অলস প্রকৃতির হচ্ছে কার্বোভেজের রোগী। এবার আমরা বাকি আনুষঙ্গিক বিষয়ে যাই। তাহলে আমরা বলেছিলাম পেন আর টেরিবল, অর্থাৎ তার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা হচ্ছে ভয়াবহ বা ভয়ানক যন্ত্রণা। আর যন্ত্রণাটা কিরকম হবে? কাম সাডেনলি, হঠাৎ করে আসে। কাম সাডেনলি, গোজ সাডেনলি, এই লক্ষণটা আমরা বেলেডোনার মধ্যে পাই। যে কোনো যন্ত্রণা হঠাৎ করে আসে, হঠাৎ চলে যায়, আমরা বেলেডোনার মধ্যে দেখেছি। আর কার্বোভেজের ক্যারেক্টার হচ্ছে কোনো পেন কাম সাডেনলি, লাস্ট এ শর্ট টাইম। অনেক সময় হঠাৎ করে এলো, অনেকক্ষণ থাকে। কিন্তু কার্বোভেজের পেশেন্টের ক্ষেত্রে তার মানে যন্ত্রণাটা, ব্যথার যন্ত্রণা হঠাৎ আসে, আবার শর্ট টাইম থাকে, ডিসঅ্যাপিয়ার সাডেনলি, আবার সেটা চলে যায়, হঠাৎ করে চলে যায়। তাহলে আমরা যেটা বেলেডোনার মধ্যে যে লক্ষণটা দেখেছিলাম, কাম সাডেনলি, গো সাডেনলি, তা এখানে বেলেডোনার মতো লক্ষণটা অনেকটা আছে। অর্থাৎ কার্বোভেজের পেন কাম সাডেনলি, লাস্ট
এই শর্ট টাইম আর ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়। এরকম লক্ষণ বেলেডোনার মধ্যে আছে। আরো একটা মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে ম্যাকফস। ম্যাকফসের মধ্যেও এই লক্ষণটা আছে। প্রোফাউন্ড প্রস্টেলেশন, অর্থাৎ প্রস্টেলেশন হচ্ছে অবসাদ বা ক্লান্তি। এই ক্লান্তি বা অবসাদ বা দুর্বলতা, এটা কি প্রোফাউন্ড। প্রোফাউন্ড বলতে গভীর, তাহলে প্রোফাউন্ড প্রস্টেলেশন। আর হচ্ছে কোলাপস, ঠান্ডা হয়ে যায়। সারফেস পেল অ্যান্ড বার্থ ইন কোল্ড সোয়েট। সারফেস, দেহের যে সারফেস গুলো সেগুলো হচ্ছে পেল, ফ্যাকাশে। আর কি অ্যান্ড বার্থ, বার্থ মানে স্নান করা, বার্থ ইন কোল্ড সোয়েট, সে যেন ঠান্ডা ঘামে মানে স্নান করে ফেলেছে। অনেক সময় বলে না, এত ঘাম আমার মনে হয় আমি স্নান করে ফেলেছি। তা স্নান করার মতো সারা গা ঘামে ভিজে যায়, এবং সেই ঘামটা হচ্ছে কোল্ড সোয়েট, ঠান্ডা সোয়েট। আর কোন ওষুধের মধ্যে ঘাম আছে প্রফিস সোয়েট, আর প্রফিস সোয়েট আছে আমাদের ক্যালকিলা কার্বের মধ্যে আছে, সাইলেসিয়ার মধ্যে আছে। আর কোল্ড সোয়েট আছে ভ্যারাক্টাম অ্যালবামের মধ্যে আছে, ক্যাম্ফরের মধ্যে আছে। তা আমরা এখানে বলছে যে সারফেস পেল অ্যান্ড বার্থ ইন কোল্ড সোয়েট, তাহলে এগুলো আছে ক্যাম্ফরের মধ্যে, কার্বোভেজের মধ্যে, আর ভ্যারাক্টাম অ্যালবামের মধ্যে। ফিজিক্যাল এক্সারশন, ইভেন মাস ওয়াকিং, শারীরিক কোন রকম পরিশ্রম, এমনকি অতিরিক্ত হাঁটা, brings on abscess in the some parts, সেখানে brings on abscess, সেখানে ফোড়া তৈরি হয়, in some part, কোন অংশে। তাহলে brings on abscess in some part but generally in the right ear, অর্থাৎ কিন্তু সাধারণত রাইট ইয়ার মানে ডান কানে। আচ্ছা, ডাল, হেভি, ফ্রন্টাল হেডেক। ফ্রন্টাল হেডেক মানে হচ্ছে কপালের, ফ্রন্টাল হেডেক, কপালে একটা যন্ত্রণা হয়। যন্ত্রণা কিরকম? ডাল, নিস্তেজ, আর হেভি, ভারী ভারী বোধ। অ্যাজ ইফ এ রাবার ব্যান্ড ওয়ার স্ট্রেচড টাইটলি ওভার দ্য ফ্রন্টাল হেড। যন্ত্রণা কিরকম? অ্যাজ ইফ এ রাবার ব্যান্ড ওয়ার স্ট্রেচড টাইটলি ওভার দ্য ফ্রন্টাল হেড। ফ্রন্টাল হেড মানে সামনের মাথায় মনে হয় যেন কোনো রাবারের বেল্ট দিয়ে সেটা বেঁধে রেখেছে, টাইট করে, খুব টাইট করে মাথাটা বেঁধে রেখেছে, এরকম একটা সেন্সেশন হয়। ফ্রম, সেই যন্ত্রণাটা কি হয়? সেই যন্ত্রণাটা মুভ করে ফ্রম টেম্পল টু টেম্পল। এখানে টেম্পল কথা মানে আমরা জানি যে মন্দির, আর এখানে বানান একই, কিন্তু এই টেম্পল কিন্তু সে মন্দিরের মানে হয় না। এখানে হচ্ছে টেম্পল কথা মানে হচ্ছে টেম্পল রিজন। আমাদের যে কপালে ঠিক কানের উপরের যে অংশটা, সেটাকে বলা হয় টেম্পল রিজন। তো এই টেম্পল রিজনে ঠিক একটা টেম্পল থেকে আমাদের টেম্পল দুটো আছে, ডান কানের উপরে বা কানের উপরে। কানের উপরে যে রিজনটা সেটা হচ্ছে টেম্পল রিজন। অর্থাৎ টেম্পল কথা মানে হচ্ছে দি রিজন অফ দি হেড ইন ফ্রন্ট অফ অ্যান্ড অ্যাবভ ইচ ইয়ার। দি রিজন অফ দি হেড অংশটা হচ্ছে মাথার অংশ, ইন ফ্রন্ট অফ মাথার সামনে, অ্যান্ড অ্যাবভ ইচ ইয়ার
প্রত্যেকটা কানের উপরে। এটা হচ্ছে ফ্রন্টাল মানে রিজন। এই ফ্রন্টাল রিজন এক ফ্রন্টাল থেকে আরেক ফ্রন্টাল, টেম্পল টু টেম্পল এই যন্ত্রণাটা মুভ করে বা চেঞ্জ করে, টেম্পল টু টেম্পল। এই লক্ষণটা আছে জিলসিয়ামের মধ্যে আছে, আর প্লাটিনামের মধ্যে আছে, আর সালফারের মধ্যে আছে। এর লক্ষণটা আছে জিলসিয়াম, প্লাটিনাম আর হচ্ছে সালফার। When burns tend to ulceration and usurious discharge. When burns যখন জ্বালা করে, tend to ulceration, tend মানে প্রবণতা, ক্ষত হওয়ার একটা প্রবণতা, and usurious discharge. usurious কথা মানে হচ্ছে মানে ধমনী বাহিত রক্ত। আমি এর আগেও বললাম যে আমাদের রক্তের রং কিন্তু আমরা আমাদের হাত পা কেটে গেলে রক্তের রং কিন্তু দু রকম হয়। একটা মানে লাল টকটকে, আর একটা হচ্ছে অনেক সময় কালচে কালচে হয়। তাহলে আমাদের হাড় থেকে যে রক্ত প্রবাহিত হয় সেটা প্যাসেজ হচ্ছে দুটো, একটা ধমনী আর একটা হচ্ছে ভেন। ধমনী বলতে আটারি, আর একটা হচ্ছে ভেন। তা আটারি থেকে যে রক্তটা প্রবাহিত হয় সেটা হচ্ছে লাল রঙের। তাহলে এখানে যে রক্তটা হচ্ছে সেটা হচ্ছে বলছে যে ইউরিয়াস ডিসচার্জ। ইউরিয়াস ডিসচার্জ হচ্ছে, ইউরিয়াস হচ্ছে ধমনী বাহিত যে রক্ত, সেই রক্তটা বেরিয়ে আসে। কখন বেরিয়ে আসে? when burns tend to ulceration, যখন জ্বালাকর কোনো ক্ষত হয়, সেই ক্ষতর সঙ্গে অনেক সময় পুজ পড়ে, অনেক সময় রক্ত হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে ইউরিয়াস ডিসচার্জ, মানে ধমনী বাহিত রক্ত সেখানে থাকে, অর্থাৎ যে রক্তটা থাকে, যে ডিসচার্জটা থাকে সেটা হচ্ছে ব্রাইট রেড ডিসচার্জ। putrid discharge from mouth, nose, throat, nostril, rectum and vagina. কি বলছে? পুট্রিট কথা মানে হচ্ছে পুঁতি গন্ধময়, মানে ভয়ানক দুর্গন্ধ, যে দুর্গন্ধে অনেকে নিজে টিকতে পারে না। পুট্রিট ডিসচার্জ অর্থাৎ পুঁতি গন্ধময় মানে স্রাব নির্গত হয়। ফ্রম কোথা থেকে হয়, কোন কোন অংশ থেকে? ফ্রম মাউথ, নোজ, থ্রোট, নস্ট্রিল, রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা। অর্থাৎ মুখ থেকে তার অনেকে দেখা যায় মুখের দুর্গন্ধ, তার কাছে কেউ থাকতে পারে না, খুব দুর্গন্ধ হয়। তারপরে হচ্ছে তার নাক থেকে দুর্গন্ধ হয়, নাকে দুর্গন্ধ হয়। আর কি? থ্রোট, গলার ভিতরে দুর্গন্ধ হয়। নস্ট্রিল, নস্ট্রিল কথা মানে হচ্ছে আমাদের যে নাকের ফুটো, সে ফুটোটাকে বলা হয় নস্ট্রিল, নস্ট্রিলে হয়। রেকটাম, মলদ্বারে হয়। আর হচ্ছে ভ্যাজাইনা, মেয়েদের যে যোনি, সে যোনিতে হয়। যোনি থেকে বিশ্রী রকম একটা গন্ধ বেরোয়। তা এই ওষুধগুলো আমাদের হোমিওপ্যাথি আরও অনেক ওষুধ আছে এরকম লক্ষণে, অর্থাৎ পুট্রিট ডিসচার্জ ফ্রম মাউথ, নোজ, থ্রোট, নস্ট্রিল, রেকটাম অ্যান্ড ভ্যাজাইনা। এই লক্ষণগুলো আমাদের আরও মেডিসিন আছে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যান্থ্রাক্সিন, সোডিনাম আর পাইরোজিনাম। এই সমস্ত ওষুধের মধ্যে আমাদের এই লক্ষণগুলো আছে। ম্যালিগন্যান্ট স্কারলেটিনা অ্যান্ড ভ্যারিওলা। ম্যালিগন্যান্ট কথা মানে হচ্ছে যেটা মানে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি যার মধ্যে থাকে। আমরা
মেডিকেল টার্মে দুটো টার্ম জানি, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট বিনাইন যেটা সেটা লেস হার্মফুল, আর যেটা বিনাইন সেটা লেস হার্মফুল, আর যেটা ম্যালিগন্যান্ট সেটা হচ্ছে প্রচণ্ড হার্মফুল। যে আমরা যেমন ক্যান্সারকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার, তা ম্যালিগন্যান্ট হচ্ছে যেটা খারাপ ফল হয়, যে ম্যালিগন্যান্ট স্কারলেটিনা অ্যান্ড ভ্যারিওলিনা। স্কারলেটিনা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য স্কিন ডিজিজ, যাকে বলা হয় স্কারলেট ফিভার। স্কারলেট ফিভারকে বলা হয় স্কারলেটিনা অ্যান্ড ভ্যারিওলিনা। ভ্যারিওলিনা কথা হচ্ছে আমাদের পক্স। পক্সকে বলা হয় কোন পক্স? স্মল পক্স। আমরা দু রকম পক্সের আমরা নাম জানি, একটা হচ্ছে চিকেন পক্স, একটা স্মল পক্স। তাহলে ভ্যারিওলিনা মতো যে লক্ষণগুলো সেটা হচ্ছে স্মল পক্সের মতো, তাকে বলা হয় ভ্যারিওলিনা। আমাদের একটা ওষুধ তৈরি হয় ভ্যারিলিনাম। ভ্যারিলিনাম আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, সেই ওষুধটা কিন্তু এই পক্সের পুষ থেকে তৈরি করা হয়। মানে পক্সের যে পুষ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে ভ্যারিলিনাম। তাহলে ভ্যারিলিনা হচ্ছে ম্যালিগন্যান্ট, অর্থাৎ খুব ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ তার পাওয়ার রয়েছে। এরকম সিমটম আমাদের হোমিওপ্যাথিক আরো ওষুধ আছে, তার নাম হচ্ছে অ্যামনকার্ড। ল্যাসেরেটেড উন্ডস। ল্যাসেরেটেড উন্ডস কথা মানে হচ্ছে ক্ষত বিক্ষত। তাহলে ল্যাসেরেটেড উন্ডস, ক্ষত বিক্ষত মানে ক্ষত বা ঘা উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট বলতে ব্লান্ট কথা মানে হচ্ছে ভোঁতা, ধারালো নয়। ভোঁতা কোনো মানে অস্ত্র বা যন্ত্রপাতি বা কোনো কিছুতে যদি তার ক্ষত হয়, ল্যাসেরেটেড উন্ডস যদি হয়, ক্ষত বিক্ষত হয়ে যায়, উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, সে ভোঁতার কোনো অস্ত্র বা যন্ত্রপাতিতে যদি তার অঙ্গে ক্ষত বিক্ষত হয়ে যায়, তা বোনস বেয়ার, বোনস তা হাড় খালি হয়ে যায়, ক্রাস্ট, ক্রাস্ট বলতে চূর্ণ বিচূর্ণ, ভেঙে যায়, মাস স্যালোয়িং অফ সফট পার্ট। স্যালোয়িং মানে মাস স্যালোয়িং অফ সফট পার্ট, অর্থাৎ যে বেশি পরিমাণে আলগা হয়ে যায় অফ সফট পার্ট, অর্থাৎ যে নরম জায়গা, সেই নরম জায়গা থেকে আলগা হয়ে যায়। এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথির আরেকটা ওষুধ আছে, তার নাম হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলাতে আমাদের এরকম একটা লক্ষণ আছে। লঙ্গিং ফর হুইস্কি। কার্বোভেসের রুগী তার লঙ্গিং ফর হুইস্কি, হুইস্কি মানে এক ধরনের মদ, সে মদ খাওয়ার তার একটা ঝোঁক থাকে, আকাঙ্ক্ষা থাকে। লঙ্গিং ফর হুইস্কি অ্যান্ড টোবাকো। শুধু হুইস্কি না, সে সঙ্গে স্মোকিং এর একটা আকাঙ্ক্ষা থাকে। এই লক্ষণটা আমাদের আরো ওষুধ আছে, তার নাম হচ্ছে কার্বোভেস অ্যাসেলিয়া। আর হচ্ছে ভমিটিংটা কেমন হবে? কার্বোভেজের ভমিটিং হবে, কাদের ভমিটিং, সবার কিন্তু ভমিটিং হবে না। ড্রাঙ্কারদের ভমিটিং যদি হয়, ড্রাঙ্কার যারা মদ খায়, মদ খেয়ে যদি বমি করে, সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। আর কখন চিন্তা করব? আর চিন্তা করব মেয়েদের যে প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি আপনারা জানেন যে প্রেগনেন্সির একটা বড় লক্ষণ হচ্ছে ভমিটিং, নসিয়া এবং ভমিটিং, মর্নিং সিকনেস। এটা সাইন সিমটম অফ দ্য প্রেগনেন্সি। অনেক মেয়েরা বিয়ের পরে যদি বমি টমি করে বা গা গোলায় এরকম ভাব থাকে, তখন শাশুড়ি বলছে বৌমা তোমার খবর কি? তখন এটা সাইন বা ইঙ্গিত দেয় যে
বৌমা হয়তো প্রেগনেন্ট হয়েছে, এরকম একটা ইঙ্গিত দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। অর্থাৎ প্রেগনেন্ট লেডিদের যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে অথবা নসিয়া থাকে, সেক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। তা আর কারে যারা বমি বমি ভাব বা বমি হয়, সেটা হচ্ছে ড্রাঙ্কার, যারা মদ খায়, অতিরিক্ত মাত্রা মদ খায়, মদ খেলে তারাটাও যদি বমি বমি ভাব হয় বা মদ খাওয়ার পরে যদি বমি করে, সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। সি সিকনেস এটা আপনারা অনেকে জানেন যে অনেকে আমরা সমুদ্রে বেড়াতে যাই, আমাদের বাড়ির কাছে আছে দীঘার সমুদ্রে অনেকেই যায়, তারপরে আছে পুরী, এই কাছাকাছি আমাদের এই সমস্ত সমুদ্রগুলোতে অনেকেই বেড়াতে যায়। তা কিছু কিছু পেশেন্ট আছে যারা সমুদ্রে যাওয়ার পরে তাদের কিছু কিছু সমস্যা দেখা দেয়। অনেকে যেমন গাড়িতে চললে, বাসে চললে বমি করে, কেউ কেউ বাসে চললে বমি করে, অসুস্থ বোধ করে, হ্যাঁ, বমি বমি ভাব হয়। আবার কেউ ট্রেনে চললে তার বমি বমি ভাব হয়। আবার কিছু পেশেন্ট আছে যারা সমুদ্রে গেলেও তাদের নানা রকম সমস্যা দেখা দেয়। তা আমার লাইফে বেশ কিছু সি সিকনেসের রোগী পেয়েছি। তবে এই সমুদ্রে গেলে কিছু কিছু সবার নয়, কিন্তু কিছু কিছু মানুষের কিছু সমস্যা দেখা দেয়, একে বলা হয় সি সিকনেস। এই সি সিকনেসের ক্ষেত্রে আমাদের হয়তো অনেক ওষুধ আছে, তার মধ্যে একটি হচ্ছে কার্বোভেজ আমাদের একটা ওষুধ। আর ক্যান্সারে আমরা তো আগেও বলেছি যে হোমিওপ্যাথি দ্য পেশেন্ট নট ডিজিজ, টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা ওষুধ সিলেকশন করি। তা আমরা যদি সামগ্রিকভাবে তার মধ্যে টোটালিটিতে কার্বোভেজের লক্ষণ পাই, তাহলে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু কার্বোভেজ দিতে পারি। তবে অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক বা অন্যান্য সিস্টেমে যেমন রোগ ধরে কোনো ওষুধ আছে, আমাদের কিন্তু হোমিওপ্যাথিতে রোগ ধরে কোনো ওষুধ নেই। এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ, এরকম কিছু আমাদের নেই। আমরা কিন্তু রোগীর চিকিৎসা করি টোটালিটি অফ সিমটমস, লক্ষণের ভিত্তিতে। অর্থাৎ আমরা যদি টোটালিটি অফ সিমটমের মোর সিমিলার সিমটম যদি কার্বোভেজের সিমটম যদি আমরা পাই, ঠিক যে কোনো ধরনের ক্যান্সার হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কার্বোভেজ অ্যাপ্লাই করতে পারি। তা কার্বোভেজে আর কি আছে? of dark olive green fluid, dark কালো অলিভ গ্রিন ফ্লুইড। তা জলপাই সবুজ রঙের রং থাকে, সেই ক্ষেত্রে তা কি হবে যে সি সিকনেস বা ভমিটিং, সেই ভমিটিং বা সি সিকনেসের বা ক্যান্সারে সেই ক্ষেত্রে যদি কোনো বমি টমি থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই বমিটা যদি ডার্ক এবং অলিভ গ্রিনের রঙের হয়, অর্থাৎ যে ভমিটিং ম্যাটার্স, যে ভমিটস করলো, সেই ভমিটস যে ম্যাটারগুলো যদি অলিভ গ্রিন বা ডার্ক কালার হয়, সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজের কথা চিন্তা করব। কার্বোভেজের ডিসেন্ট্রিতে কার্বোভেজ আমরা অ্যাপ্লাই করতে পারি। ডিসেন্ট্রি, আমেশা। তা আমেশা কেমন হবে? ফ্লুইড মিকাস। আমেশা, কার্বোভেজের আমেশাটা হবে ফ্লুইড মিকাস। মিকাস বলতে আমরা যেটা সিলেকশন জাতীয় জিনিস বলি, সেটা হচ্ছে তরল থাকবে, লাইক স্ক্র্যাপিং অফ মিকাস। অর্থাৎ সেখানে মিকাস থাকবে আর and great tenesmus। ডিসেন্ট্রির ক্ষেত্রে এমনি ডিসেন্ট্রিতে টেনেসমাস থাকে, তবে কোনো কোনো ডিসেন্ট্রিতে টেনেসমাস থাকে না, যেমন অ্যালোজের ডিসেন্ট্রিতে টেনেসমাস থাকে না। তা
এখানে কার্বোভেজের যে ডিসেন্ট্রিটা থাকে সেখানে গ্রেট টেনেসনাস, মানে কোথানি, প্রচন্ড রকম কোথানি থাকবে। কার্বোভেজে প্রচন্ড রকম কোথানি থাকবে। ডায়রিয়া, কার্বোভেজের ডায়রিয়াটা কেমন হবে? কার্বোভেজের ডায়রিয়া হবে স্টুল থিন, ইনভলেন্টারি, লাক অফ অ্যান ইনটলারেবল। কার্বোভেজের ডায়রিয়াটা হচ্ছে স্টুল হবে কি থিন, তাহলে থিন হচ্ছে পাতলা, ইনভলেন্টারি, অসারে পায়খানা হয়ে যায়, রংটা হবে ব্ল্যাক, কালো, অফ অ্যান্ড ইনটলারেবল, সহ্য করতে পারে না, ওডর, এত বিশ্রী রকম দুর্গন্ধ, আগেও বলেছিলাম পুঁথিগন্ধময়। তার আগে আমরা বলেছি কার্বোভেজের একটা মানে গাইডলাইন সিমটমস হচ্ছে তার সমস্ত ডিসচার্জগুলো হচ্ছে বিশ্রী পুট্টিক ওডর, বিশ্রী অফেন্সিভ ওডর, অর্থাৎ বিশ্রী রকম গন্ধ, সেই গন্ধটা সহ্য করা যায় না, এমন গন্ধ, অফ অ্যান ইনটলারেবল ওডর। যে গন্ধটা হচ্ছে সেটা হচ্ছে ইনটলারেবল, সহ্য করা যায় না, বিশ্রী রকম গন্ধ। তাহলে এখানে আমরা গাইডিং সিমটম পেয়ে গেলাম যে আমরা যে অর্গান থেকে তার ডিসচার্জ হোক না কেন, সেটা মুখ থেকে হতে পারে, কান থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, তারপরে মলদ্বার থেকে হতে পারে, ভেজাইনা বা জনিদ্বার দিয়ে হতে পারে, অর্থাৎ যত রকম ডিসচার্জ আছে সেই ডিসচার্জটা হচ্ছে পোর্টিভ ডিসচার্জ, অর্থাৎ অফেন্সিভ ডিসচার্জ, বিশ্রী রকম গন্ধ, ক্যান নট টলারেট, এত গন্ধ, খারাপ গন্ধ যে ক্যান নট টলারেট, সেটা সহ্য করতে পারে না। কনস্টিপেশন, কার্বোভেজের কনস্টিপেশনটা কেমন হবে? কার্বোভেজের কনস্টিপেশন উইথ হরিবল অফেন্সিভ ব্রেথ। কার্বোভেজের কনস্টিপেশন যে কোষ্ঠবদ্ধতা থাকবে তার একটা একেবারে রেড লাইন সিমটমস, মানে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে পারেন, উইথ হরিবল অফেন্সিভ ব্রেথ। হরিবল, হরিবল বলতে হচ্ছে ভয়ানক, অফেন্সিভ ব্রেথ, সে সঙ্গে যে কনস্টিপেশনের সঙ্গে অফেন্সিভ একটা মানে শ্বাসের যে গন্ধ থাকে, দুর্গন্ধ, বিশ্রী রকম গন্ধ থাকে। এই লক্ষণটা আমরা আরো আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে, যেমন ওপিয়াম আর হচ্ছে সরিনাম, সরিনাম আর ওপিয়ামের মধ্যে আছে। লিকোরিয়া, মেয়েদের একটা পার ভেজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়, সেটা হচ্ছে লিকোরিয়া। তা লিকোরিয়া অনেক কারণে হয়, যেমন গনোকক্কাস ইনফেকশনের জন্য লিকোরিয়া হতে পারে, কৃমির জন্য হতে পারে, আনুষঙ্গিক আনহেলদি প্যাড ইউজ করার জন্য হতে পারে, এছাড়াও কিছু ইনফেকশনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তা আজকালকার মেয়েরা তো সাধারণত ন্যাপকিন ব্যবহার করেন। আমরা ছোটবেলায় শুনেছি যেটা, যে আগে তো এই সমস্ত প্যাড ফ্যাড ইউজ করতো না, তারা বিভিন্ন ওই পুরোনো কাপড় টাপড় দিয়ে কাজগুলো চালিয়ে দিত। সেই কাপড় টাপড়গুলো ছিল আনহেলদি, স্টেরিলাইজ করা ছিল না। তা এখনকার যুগে মেয়েরা যে প্যাডগুলো ইউজ করে সেগুলো স্টেরিলাইজ থাকে, তবু কিছু কিছু মেয়েদের কিন্তু লিকোরিয়া হয়। সে বিভিন্ন কারণে হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য হতে পারে, কৃমির জন্য হতে পারে, হ্যাঁ, এই সমস্ত নানা কারণে হতে পারে। তবে মোটামুটি আমরা এটা মেনে নিতে পারি যে আনহেলদি প্যাড নয়, কারণ এখনকার কেউ আর আনহেলদি প্যাড ইউজ করে না, এখন সবাই হেলদি মেডিকেটেড প্যাড ইউজ করে।
তা এই ক্ষেত্রে কার্বোভেজের পেশেন্ট মহিলাদের বা মেয়েদের বা বালিকাদের, অল্প বয়সী মেয়েদেরও হয়, লিকুরিয়া বা সাদা স্রাব হতে পারে। তাহলে কার্বোভেজের লিকুরিয়াটা কেমন হবে, আমরা কি করে কার্বোভেজের লিকুরিয়াকে চিনব? সেটা হচ্ছে অ্যাক্রিড, কপিয়াস, ফেটিড গ্রিন। লিকুরিয়াটা হবে অ্যাক্রিড, হাজাকর, কপিয়াস প্রচুর পরিমাণে হবে, ফেটিড অর্থাৎ পুঁতি দুর্গন্ধময় হবে, আর হচ্ছে গ্রিন, রংটা হবে গ্রিন কালারে। আমরা পরবর্তীকালে লিকুরিয়া বিভিন্ন রং সম্বন্ধে পরে আলোচনা করব। কোনোটা সাদা হয়, কোনটা হলদে হয়, কোনোটা ওয়াটার জলের মতো পাতলা হয়, পা দিয়ে বেয়ে পড়ে। তা আমরা আজকে যেটা জানছি, সেখানে একটা রেড লাইন সিমটম যেটা রয়েছে, সেই লিকুরিয়াটা আমরা আগেও বলেছি যে কার্বোভেজের ডিসচার্জ চিনতে গেলে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অফেন্সিভ স্মেল। তাহলে এক্ষেত্রে আমরা যেমন অ্যাক্রিড রয়েছে, লিকুরিয়াটা অ্যাক্রিড রয়েছে, হাজাকর, কপিয়াস প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে অনেক ওষুধই আছে প্রচুর পরিমাণে হয়, প্রফিউজ ডিসচার্জ অনেকে হয়। তো দুটো জিনিস আমরা লক্ষ্য করব কার্বোভেজের, একটা হচ্ছে ফ্যাটিড, স্মেলটা হবে ফ্যাটিড অর্থাৎ পুঁতি দুর্গন্ধময়, আর একটা হচ্ছে কালারটা হবে গ্রিন কালার। তাহলে গ্রিন কালার আর অফেন্সিভ স্মেল যদি পাই, তাহলে আমরা বলতে পারবো 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptom। সেখানে আনকমন পিকুলার রেড লাইন সিমটমস পেয়ে গেলে আমরা ডাইনে বায়ে উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে কোনো দিকে তাকাবো না। সেই ক্ষেত্রে লিকুয়ার রোগীকে আমরা কার্বোভেজ দিয়ে নিরাময় করতে পারবো, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারি। এবার আসা যায় রিলেশন। কার্বোভেজের সঙ্গে অন্যান্য ওষুধের সম্পর্কটা কি, রিলেশনটা কি? তা কার্বোভেজের সঙ্গে অন্যান্য ওষুধের লক্ষণটা হচ্ছে, আমরা কয়েকটা ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, কিউয়াজোটাম। আর ইন বার্ন আলসার্স উইথ আনহেলদি অফেন্সিভ ডিসচার্জ, সেক্ষেত্রে হচ্ছে আমরা জেলসিমাম মার্কসল সালফার কার্বলিক অ্যাসিড is antidoted by diluted cedar vinegar, যে কোনো সিডার ভিনেগার, আইদার এক্সটার্নালি অর ইন্টারনালি, হয় মানে বাহ্যিক প্রয়োগ অথবা আভ্যন্তরীণ প্রয়োগ। when acid has been swallowed accidentally or taken for suicide purpose। আর কোন ক্ষেত্রে আমরা কার্বোভেজ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে when acid has been swallowed, যখন কোনো অ্যাসিড, যে অ্যাসিডে হোক না কেন, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড, সে যদি গিলে ফেলে, কিভাবে গিলল সেটা বড় কথা নয়, গিলে ফেললে তাহলে অর্থাৎ কেউ ঘটনাচক্রে দুর্ঘটনার কারণে গিলে ফেলে, আবার কেউ সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে, আত্মহত্যার প্রবণতা নিয়ে অনেক সময় অ্যাসিড খায়। তো যে কারণেই খাক না কেন, যদি সে অ্যাসিড খায়, সেই ক্ষেত্রে আমরা রোগ নিরাময়ের জন্য কার্বোভেজটা ইউজ করব। এই হচ্ছে আমাদের কার্বোভেজের পেন পিকচার। আমরা পরবর্তী পর্যায়ে, যদি আপনারা মানে এগ্রি থাকেন, দেখলাম অনেকে ক্লাস থেকে আউট হয়ে গেছে, তা আপনারা যদি এগ্রি থাকেন, আমরা দ্বিতীয় পর্যায়ে যে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, সেই ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব।